নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প পৈশাচিক আনন্দে। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা জয়েন করবেন তাদের জন্য থাকবে সপ্তাহে একটি করে অতিরিক্ত ভিন্ন স্বাদের গল্প। আজ আপনাদের বলবো পৈশাচিক আনন্দ। গল্প পাঠে এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। নামো, পারছো না মানে? ওই তো একবার, দুবার, তিনবারের বার তোমার সব কিছু বেরিয়ে গেল। এভাবে হয় না তোমার, ছাড়ো আমাকে। আমি তো বলিনি তোমাকে, বাট আমি যে এতদিন ডক্টর রক্ষিতকে দেখালাম, বাবা ওষুধ খেলাম, তাও বিশ্বাস করো আমি ট্রাই করি, আমি চেষ্টা করি, কিন্তু ঠিক আছে, ইটস ওকে। 3 বছর হয়ে গেল, কবে কি হবে আমি জানি না। তবে আমি তো তোমায় ছেড়ে কোথাও যাচ্ছি না। ঠিক আছে, ওঠো, এভাবে অপূর্ণ রাখো, পরে আমার পেটে প্রচন্ড যন্ত্রণা হয়, মাজা ব্যথা করে। তুমি তো বুঝতে পারো নাকি? আই এম সো সরি কাকলি, সো সরি। আমার একটা ফোন এসছে, আমি কথা বলতে গেলাম, তুমি ঘুমিয়ে পড়ো। একরাশ অপূর্ণতা নিয়ে বিছানা থেকে উঠে বসে কাকলি। নাইটিটা গায়ে আবার জড়িয়ে নেয়। তমালের দিকে তাচ্ছিল্যপূর্ণভাবে তাকিয়ে বলে, বাথরুম থেকে বেরিয়ে শুয়ে পড়ো, ওয়েট করতে হবে না আমার জন্য। আমার একটু কাজ আছে মোবাইলে, পরে আমি শুচ্ছি। তুমি তো জানো সোশ্যাল মিডিয়ায় আমার একটা অ্যাকাউন্ট আছে, কিছু আর্ন হয় সেখান থেকে। আমি কাজটা করে আসি। তুমি কি এখন রিল বানাতে বসবে নাকি? হ্যাঁ, যদি 2-4 পয়সা আমার ইনকামের পথ হয়, তোমার তো প্রবলেম নেই। তা নেই, কিন্তু আরে বাবা, আমি তো বাইরে কোথাও যাচ্ছি না, কারোর সাথে ইন্টু করছি না। কাকলি, তোমাকে আমি ভরসা করি। আমি জানি তুমি কারোর সঙ্গে পরকীয়ায় জড়াতে পারো না। তাহলে দ্যাটস লাইক এ গুড বয়। তুমি শুয়ে পড়ো লক্ষ্মীটি, আর এরকম ট্রাই আমার উপরে আর অ্যাপ্লাই করতে এসো না। যখন পারবে তখন, তার আগে না। আমার শরীরে খুব যন্ত্রণা হয় তমাল, একটু বোঝো। আসছি, ঘুমিয়ে পড়ো। কাকলি বিবাহিতা, স্বামী একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, ভালো মাইনে পায়। টাকা পয়সার কোনো অভাব নেই ওদের। অনেক ভালোবাসে সে তার স্বামীকে। তার স্বামীও কর্তব্যের দিক থেকে একেবারে পারফেক্ট, শুধু একটা জিনিস ছাড়া, বিছানায় স্বামী পুরোপুরি অক্ষম। 26 বছরের যৌবনে কখনোই তৃপ্ত করতে পারেনি সে কাকলিকে। তার পুরুষাঙ্গের ছোঁয়া মাত্র 2 থেকে 3 মিনিট পরই তার শরীরের সব ঔরস নির্গত করে দেয়। গত 3 বছর যাবৎ এমনই চলছে। সবকিছু পাওয়া সত্ত্বেও যৌবন জ্বালায় দগ্ধ হয়ে এইভাবেই দিন কাটে কাকলির। এখনকার দিনে সবাই মোবাইলের প্রতি আসক্ত। তারও একটা আছে ফ্রেন্ড লিস্টে অনেকগুলো বন্ধু। এদের সাথে চ্যাট করে কথা বলে মাঝে মাঝে নিজের মস্তিষ্কটাকে ঠান্ডা করতে চায় সে। একটা বন্ধুর সাথে কথা বলতে বলতে অনেকটা ফ্রি হয়ে গিয়েছিল। একদিন ওরা ঠিক করে সিনেমা দেখতে যাবে এবং একে অপরের সঙ্গে দেখা করবে। কাকলি কিন্তু সম্পূর্ণ রাজি। ওর স্বামী তখন অফিসের কাজে শহরের বাইরে। এই সময় একা ফ্ল্যাটে কেউ থাকে না, স্বামীকে নিয়ে একারই সংসার। ফ্রেন্ড লিস্টে দেখা ছেলেটার নাম রাজা। বেশ হ্যান্ডসাম আর সুপুরুষ কিন্তু এই ছবি। সামনাসামনি দেখেও খানিকটা বুক ধরপড় করে ওঠে কাকলির। সুঠাম পুরুষ। ওরা মিট করে একটা হোটেলের সামনে। একটা হালকা পাতলা জামদানি পরে গিয়েছিল কাকলি। রাজার ফেভারিট কালার ধূসর। শাড়ির ফাঁকে পেটটা বেরিয়েছিল।
পেটিকোট পরেছে নাভির নিচে। ওর রূপ দেখে রাজা খুব প্রশংসা করে। হ্যাঁ, দারুণ সেক্সি লাগছে কিন্তু। থ্যাঙ্কস। তোমাকে ফটোতে যেমন দেখতে, সামনাসামনিও ঠিক তেমনই। থ্যাংক ইউ। বলছি, কথা না বলে সিনেমার টিকিটটা কাটি নাকি? কখন যেন কথার ছলে ডিসি কামরা বুক করেছিল রাজা। কাকলি আর চোখে খেয়াল করেনি ততটা ছেলে মানুষ সে নয়। ভালো লেগেছিল হয়তো। একদম পেছনের সারির ডিসি ঘরে বসে, কর্নারের দিকে সিট। সিনেমা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লাইট সব অফ হয়ে যায়। কিছুক্ষণ পর কাকলি টের পায় রাজা ওর পিঠে হাত দিয়ে জড়িয়ে ধরতে চাইছে। কিছু বলে না, হাতটা একটু সরিয়ে দেয়। ছেলেটা আবার চেষ্টা করে, কিন্তু বেশ কয়েকবার এইভাবে সরিয়ে দেওয়ার পর আর আটকাতে পারে না কাকলি। কারণ তখন রাজার বাঁ হাতটা ওর বুকের দিকে চলে গেছে। শাড়ির আঁচলের কিছুটা নিচে, ব্লাউজের ভেতরে সারা শরীরটা কেমন যেন শিউরে ওঠে কাকলির। বাম পাশের বুকে হাত আর ঠিক থাকতে পারে না সে নিজেকেই নিজের মধ্যে ধরে রাখতে পারার মতো অবস্থায় নেই। কানের কাছে ফিসফিস করে রাজা বলে, বাড়ি খালি আছে, যাবে? এতদিনের সতীত্ব ঘুঁচে যায় কাকলির। মুখ থেকে ঠোঁটটা কাঁপা কাঁপা কণ্ঠে বেরিয়ে পড়ে, যাব। সিনেমা অর্ধেক শেষ না হতেই বেরিয়ে আসে। এইরকম কাপল বহু দেখা যায়। সিনেমা দেখতে বেশ রমরমিয়ে ঢোকে এরা, মাঝপথে সিনেমা না ফুরোতেই বেরিয়ে পড়ে। তাড়াতাড়ি হল থেকে বেরিয়ে একটা টোটো করে ওরা। কাকলির ফ্ল্যাট খুব কাছেই, যেতে বেশি দেরি হয় না। তবে ফ্ল্যাটের পাহারাদার ওই দারোয়ানটা বড্ড বেজ্জাত লোক একেবারে। সব সময় কিভাবে যেন তাকাবে, চোখে মুখে শালার শয়তানি। একদিন কাকলি চেষ্টা করেছিল নিজের ঘরে ওকে টানতে, কিন্তু পারেনি। ও বেটা দৌড় দিয়েছে কাকলির মনোবাসনা জানতে পেরে। ধীরে ধীরে ওরা পৌঁছায় ওদের বেডরুমে, আর সরাসরি চলে যায় সেখানে। রাজার যেন আর তর সইছে না, জাপটে ধরে ওকে ঠোঁটে চুমু খায়। সেও সাড়া দেয়। দুইজন দুইজনকে চুমায় চুমায় ভরিয়ে দিতে শুরু করে। একটার সময় চোষণ এতটাই জোরে হয় যে পরস্পরের শরীরের যাবতীয় আবরণ খুলে ফেলার উপক্রম হয় তাদের। অসম্ভব সুন্দর দেখতে কিন্তু কাকলি। তার নিটোল বুক, পাতলা কোমর। ওর পিঠের মধ্যে আলতো করে একটা চুম্বন করে রাজা, আর তার সাথে সাথে ব্লাউজের হুকটা খুলতে শুরু করে। আরামে চোখটা বন্ধ করে ফেলে কাকলি। এই প্রথম জীবনে কোনো অচেনা পুরুষের স্পর্শ। তবে মানসপটে কল্পনা করছে ওর স্বামীর মুখটাকে, তমালকে। একটা সময় দুষ্টু হাত দুটো নেমে চলে আসে ঠিক পেটিকোটের কাছে। কাকলির মুখ থেকে বেরিয়ে পড়ে, না, এখনই না, প্লিজ। কিন্তু 15 থেকে 20 মিনিট পর একই রকম ভাবে ফোরপ্লে চলতে চলতে একটা সময় কাকলিও আর ঠিক থাকতে পারে না। নিজের চোখে মুখে হাতের স্পর্শে বারবার বোঝায়, আমাকে আবরণহীন করো। সম্পূর্ণ নগ্ন হওয়ার সাথে সাথে কাকলির চোখের সামনে ধরা পড়ে রাজার সুঠাম শরীরটা। আজ একটা পরপুরুষ ওর সঙ্গে একই বিছানায়। ভাবতে গিয়ে হঠাৎ আবার গাটা কেমন যেন ঘিনঘিনিয়ে ওঠে। কিন্তু ওই সময় আর না করার মতো কোনো রকম উপায় ছিল না। বিছানায় হাঁটু গেড়ে বসে ওর উরুতে স্পর্শ করলেই কেঁপে ওঠে, চোখটা বন্ধ করে ফেলে প্রবল আনাড়ে। এরপর প্রায় 15 মিনিট পরস্পর পরস্পরের সঙ্গে সাপের মতো আষ্টে পৃষ্ঠে থেকে নিজের শরীরের সবটুকু উজাড় করে দেয় রাজা কাকলিকে। চরম তৃপ্তি নেমে আসে ওর চোখে মুখে। বিছানা থেকে উঠে রাজার দিকে একবার তাকিয়ে এক পলক হেসে দেয়। তারপর বলে, বাথরুম থেকে আসছি। টয়লেট থেকে বাইরে বেরিয়ে দেখে রাজা নেই। কাকলি ভাবে,
হয়তো চলে গেছে। কাকলি খুব জল তেষ্টা পেয়েছিল। হাতে কাঁচের গ্লাসটা নিয়ে রান্নাঘরে যাবে জল খেতে, এমন সময় মাথার পেছনে একটা শক্ত জিনিসের আঘাতে কলকল করে রক্ত বেরিয়ে কাকলির দেহটা পড়ে যায় ঠাস করে মেঝের ওপর। চোখ বন্ধ হওয়ার ক্ষণিক আগে কাকলি দেখতে পায় রাজার হাতে একটা বড় সাইজের ব্যাট। এই ব্যাট আর কারো নয়, ওর স্বামী তমালের। প্রত্যেক রবিবার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে যেত সে। কেন এরকম করল বুঝতে পারল না মেয়েটা। সেই দিন সারা ফ্ল্যাটে পুলিশের রমরমা হয়ে গিয়েছিল কাকলি হত্যা মামলায়। এরপর সেখানে পুলিশ আসে, আত্মীয় স্বজনরা আসে। খবর পেয়ে তমালও শহরের বাইরে থেকে চট জলদি চলে আসে কাকলির কাছে। আর এসেই নিজের স্ত্রীকে এরকম রক্তাক্তভাবে পড়ে থাকতে দেখে চোখ থেকে জলের বন্যা বইয়ে যায়। রাজা কোনো রকম কেস করেনি। পুলিশও আততায়ী কে তাও জানে না। প্রমাণের অভাবে বেশি দিন চলে না এই কেস। তবে ফ্ল্যাটে একটা আলাদা রকমের ভয় জড়িয়ে যায় প্রত্যেকের ঘরে ঘরে। এত সুন্দর ফ্ল্যাট, যেখানে একজন দারোয়ান রয়েছে, তার চোখের সামনে কিনা এইভাবে একটা মার্ডার হয়ে গেল দিনে দুপুরে। সেই দিন অফিস ছেড়ে বাড়ি ফিরছিল তমাল। হঠাৎ পাড়ার প্রসেনবাবু বললেন, তমাল, একটা কথা ছিল যে। কি কথা কাকু? আমি জানি তোমার মন মেজাজ কিচ্ছু ভালো নেই। এইভাবে কাকলি অল্প দিনে চলে গেল। তা যেই দিন কাকলি মারা যায় সেই দিন আমি কাকলিকে একটা ছেলের সাথে তোমার ফ্ল্যাটে ঢুকতে দেখেছি। আমি ভেবেছি বোধহয় ওর আত্মীয় স্বজন। ওই সময় দারোয়ান রাজীব ওখানে ছিল না, বোধহয় টয়লেটে গিয়েছিল। ওই ফাঁকেই ওরা ওপরে উঠে যায়। আমি 2-3 ডাকলাম কাকলি কাকলি করে, কিন্তু ও সাড়া দিল না। আমি বুঝতে পারলাম কথা বলায় মশগুল হয়ে আছে। একটু খোঁজ নিয়ে দেখো তো তমাল, ওই মেয়েটি, মানে ছেলেটি মেয়েটিকে। এসব আপনি কি বলছেন? আহা, আমি তোমার স্ত্রীকে ব্যভিচারিণী বলছি না। আমি বলছি হতে তো পারে টাকা পয়সা কোনো কিছুর। না না, ক্ষমা করবেন, টাকা পয়সা কোনো কিছুই আমার বাড়ি থেকে চুরি হয়নি। এমনকি কাকলির গায়ের গয়নাটা পর্যন্ত। ওর হাতে বিয়ের সময় দেওয়া সোনার আয়স্তিটা ছিল, যার ওপরে 3টে হিরে বসানো, সেটাও নেয়নি। পারলে তো ওটাও নিতে পারতো। তাছাড়া ওর কানের মাকড়ি, গলার চেন কিচ্ছু না। ও, তাহলে বলছো অন্য কিছু? আমি ঠিক জানি না, তবে আমার মাথাটা এখন ঠিক নেই তো। রাতের পর রাত আমার ঘুম আসছে না চিন্তায়। তা তো হবেই, তা তো হবেই, স্বাভাবিক স্বাভাবিক। তবে তুমিও একটু সাবধানে থেকো। সবাই তো এখন ভয়ে ভয়ে তটস্থ হয়ে রয়েছে। ভয় কিসের? ভয় না, এরকম দিনে দুপুরে ফ্ল্যাটে এরকম একটা হত্যা হয়ে গেল, আর তুমি বলছো ভয় না? সাবধানে থেকো। হ্যাঁ, আমি চলি। হ্যাঁ হ্যাঁ, আসুন, সময় পেলে আসবেন খনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঘরের ভেতর ঢুকে তমালের নিজেকে বড্ড নিঃসঙ্গ লাগে। চোখে কিছুতেই ঘুম আসে না। সব সময় মানসিক একটা অবসাদে সে ভোগে। এত বছর বিবাহিত জীবন নিজের অক্ষমতা লুকিয়ে রেখেছিল তমাল। বারবার কাকলি চেয়েছে ওর কাছে যেতে, কিন্তু প্রচণ্ড কামনাকেও নিজের শরীরে জাগিয়ে তুলতে পারেনি মেয়েটা। ওর জনিপথের গোপন গভীর কাঙ্ক্ষিত স্থানে কিছুতেই ধাপে ধাপে পৌঁছিয়ে দিতে পারেনি নিজের পৌরুষত্বের সকল অহংকার। প্রথম মৃদুমন্দ যন্ত্রণার ছন্দে বারবার আন্দোলিত হতে চেয়েছিল কাকলি। সারা শরীরে ভরিয়ে উঠতে চেয়েছিল গভীর শান্তিতে, কিন্তু না। মৈথুনের মুহূর্ত পূর্বেই সব সুখ দুঃখ একেবারে হতাশায় পরিণত হয়েছিল কাকলির জীবনে। সেই দিন রাত্রেবেলা জল খেতে উঠে লক্ষ্য করেছিল তমাল, কাকলি কার সাথে যেন মোবাইলে মশগুল হয়ে রয়েছে। কোনো দিকেই তার হুঁশ নেই। ইদানিং তমালকে একটু এড়িয়ে চলে মেয়েটা। অফিস থেকে ফেরার পর ওর প্রয়োজনীয় কাজটুকু করে দিয়ে আবার সরে যায় সেইখান থেকে। বেশ কদিন রাত্রিবেলা তমাল বলতে চেয়েছিল কাকলিকে,
আমি ডক্টর দেখাচ্ছি। এখন আমার শরীর অনেকটা আগের থেকে সুস্থ। আমরা তো অনেক দিন এই কাজটা করিনি। এসো না, আজ একটু। ঈষৎ বিস্ফারিত ঠোঁট দুটোর মধ্যে প্রবেশ করাতে চেয়েছিল ওর সরু জিভ, পৌঁছাতে চেয়েছিল ওর মুখ বিবরে টাকরাতে। দুটো জিভের আশ্চর্য খেলায় উৎপন্ন করতে চেয়েছিল অনুপম আনন্দ। ক্লান্তি উধাও, হারিয়ে যাওয়া লজ্জা, শরীর জুড়ে মিথুন বেলার অর্কেস্ট্রা, আর কাম ত্রিভুজে সেই সোহাগ চিহ্ন। একটা সময় ভালোবাসার গোঙানির থেকে বরং ধ্যাৎ, এভাবে হয় নাকি? আমি গুনে দেখি, 1, 2, 3 বার, এবারে তুমি শেষ। এইভাবে হয় না, মনটা ভরে ওঠে না। পিচ্ছিল সুড়ঙ্গ পথে আবার যদি ভরে উত্তেজনার রসে টইটুম্বুর হয়ে ওঠে মনটা চায় এই ভয়ঙ্কর খেলা চলুক অনেকক্ষণ ধরে। অনুরাগ রঞ্জিত ভালোবাসার চিহ্ন ছড়িয়ে পড়ুক সারা শরীরে। সঙ্গমের আনন্দ এতখানি যে কাঙ্ক্ষিত পরম প্রার্থিত পুরুষ কাছে এসে ঘুম ভাঙালেও বুঝি সেই আরামের ঘুমটা সহজে ভাঙতে চায় না। কিন্তু না, উন্মোচিত হওয়ার আগেই ভালোবাসার রহস্য সম্পূর্ণ বিলীন হয়ে যায় তমালের দেহ থেকে। আমি ওষুধ খাই, চেষ্টা করি তোমাকে সুখী করতে, বাট দেখো, বলছি তো, তুমি উঠে যাও। এইভাবে আমাকে তুমি চুরমার করে দিও না প্লিজ। আমার কুমারিত্বের প্রাচীরটাকে তুমি এখনো পর্যন্ত ভাঙতে পারোনি। তুমি এইভাবে শরীরী খেলায় আমায় মেতো না নিয়ে। যেভাবে তুমি আমার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করতে পারো না, এতে আমার শরীরে আরো প্রবল কষ্ট হয়। সর্বগাসী কামনার প্রচণ্ডতায় আমি দগ্ধে মরি, আমার ঘুম আসে না। প্লিজ, তুমি আমাকে এইভাবে উত্তেজিত করে আমার জীবনটাক থেকে যৌবনের দাও দাও আগুনটা না নিভাতে পারলে আমার কাছে এসো না। প্রত্যেকটি পুরুষের কাছেই শরীরের শরীর দেখে অনুক্ষণ কামনার ভয়ঙ্কর খেলাটা একটা ম্যাটেনি শো এর মতো। যে পূর্ণ করতে পারে তার কাছে অনেক। সে রমণী দেহের অনিঃশেষ অনুসন্ধান করতে পারে নিত্য নতুন ভঙ্গিমায়। নিম্ন নাভিদেশ থেকে উঠে আসে তার সেই প্রবল আনন্দের উদ্দামের একটা রেশ। আর যে পুরুষ পারে না, সেই বাঘ রক্ত তৃষিত হয়ে থাকে। রক্তের সন্ধান পেয়েও যে স্বাদ আস্বাদন করতে পারে না, তার হৃদয় বিদীর্ণ হয় প্রত্যেক পদে পদে। রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে একটা মদের বোতল বার করে তমাল। গ্লাসের মধ্যে ঢেলে ঢকঢক করে খেতে শুরু করে। আজ মাথার ঠিক নেই, পেছন দিকটা প্রচন্ড যন্ত্রণা করছে। হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই রাজা আসে। তুমি এখানে? হ্যাঁ, আপনার সাথে আমার কত টাকার ডিল হয়েছিল? মানে আপনি বলেছিলেন কাজ সম্পূর্ণ হাসিল করতে পারলে 50,000 টাকা দেবেন। সেখানে 5,000 টাকা দিয়েই আপনি। তোমাকে কাজ হাসিল করতে বলেছিলাম, বউটাকে খুন করতে বলিনি। কি করব বলুন? আপনি বলেছিলেন প্রোটেকশন নিয়ে করতে, বাট আমি তো প্রোটেকশন নিতে পারিনি। আসলে আপনার বউটা এত সুন্দর ছিল, আর আপনার এরকম একটা প্রলোভন, আমি ওর ভেতরেই। তোমাকে তো বলেছিলাম প্রতিরোধটা নিয়ে রাখতে। আমার মনে নেই, এত সেক্সি আর সুন্দরী ও। তাই ভাবলাম যদি গর্ভধারণ হয়ে যায়, সেই কারণে তুমি আমাকে না জানিয়ে আমার স্ত্রীকে খুন করলে। তুমি জানো, এই মুহূর্তে ওই পাড়ার কাকুটাকে দেখে তোমাকে চিহ্নিত করিয়ে তোমাকে জেলে ঢোকাতে পারি। তা আপনি পারবেন না। কেন? আপনার সাথে কথা বলার সব রেকর্ডিং আমার কাছে আছে। তার উপর আপনি যে ভুলটা করেছিলেন, আপনার বউয়ের ফোন দেখে আমার সঙ্গে যাবতীয় চ্যাটিংটা আপনি দেখতে পেয়ে গিয়েছিলেন। কোন গোপনে আপনার স্ত্রী আমার সাথে কি কথা বলেছে সব রেকর্ড যেমন আপনার ফোনেও আছে, ঠিক তেমনি আপনি আমার সাথে কি কি করেছেন সবটা আমার ফোনেও আমি রেখে দিয়েছি। আমি তো জানি আপনারা যখন তখন ভুল বদলাতে পারেন, কথা বদলাতে পারেন। তাই বলছি, কাকলির বডিটা পোস্টমর্টম হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ওর শরীর থেকে সব কিছুই পাওয়া গেছে। তবে আমি কেসটাকে ওভাবে আর ঘাটাতে চাই না। আমি তো তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না রাজা। তোমার টাকা তুমি আগামীকাল পেয়ে যাবে। আগামীকাল না, আমার এখনই লাগবে। বললাম তো আগামীকাল পেয়ে যাবে। আমার মাথার এখন ঠিক নেই, খুব যন্ত্রণা করছে। যতই হোক, কাকলিকে আমি খুব ভালোবাসতাম, সেটা ভুলে যেও না। ভালোবাসা? সালা নিজে কখনো শুতে পারেনি, তার আবার ভালোবাসা? শুতে পারিনি বলে কি আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম না? ভালোই যখন বাসতেন, তাহলে আমার সাথে কেন ওকে শুতে দিলেন?
বললাম তো, ও যাতে ভালো থাকে তাই, সেই কারণেই। কুমারী গহ্বরে পুংদণ্ডের প্রবেশ একটা স্বামীর সামনে যদি একটা স্ত্রী করে থাকে তবে সেটা প্রচণ্ড লজ্জার, কিন্তু স্বামী যদি চায় তার স্ত্রীকে কাঙ্ক্ষিত সুখ দিতে যেখানে নিজে সে অক্ষম, সেইখানে বোধহয় সেই স্বামীর কোনো রকম সংকোচ থাকে না। তমাল বলে, তুমি জানো কি অদ্ভুত শিহরণ আমায় গ্রাস করত। আমি জানতাম ওই অমুক খেলায় আমি ওর কাছে হেরে যাব। বিয়ের প্রথম দিন থেকেই আমি প্রবিষ্ট করতে চেয়েছিলাম আমার দণ্ড, ব্যথা দিতে চেয়েছিলাম ওকে, কারণ জানি ব্যথার পরই আছে প্রচণ্ড সুখ। আমি যত এগিয়ে গিয়েছিলাম ওর কাছে তত উত্তেজনায় কেঁপে উঠেছিল ওর শরীরটা, কিন্তু জানতাম ক্ষুধার কাছে আমি নিজেই হয়ে গেছি পরাজত। আমি নিজেকে নিজে ধ্বস্ত করেছি। নাহলে কোনো স্বামী পারবে একটা পরপুরুষের সঙ্গে তার স্ত্রীকে, তার কুমারী স্ত্রীকে, ওই প্রথিত করা দ্বিতীয় কুমারী স্ত্রীর গহ্বরের মধ্যে সম্পূর্ণ মাংসল পতাকাটা? আপনি চুপ করবেন, এত কথা আমি শুনতে চাই না। আমি শুধু শুনতে চাই আমার টাকাটা কবে দেবেন। বললাম তো, তোমার টাকা তুমি আগামীকাল পেয়ে যাবে। এখন এসো, আমার এক্ষুনি টাকা লাগবে, নাহলে আমি এখান থেকে এক পাও যাব না। কেন? আমি তো তোমার সঙ্গে বেইমানি করিনি, আমি তো বলেছি তোমার টাকা তোমায় দিয়ে দেবো, তাহলে তো কথা বলার কি আছে? তমাল মুখের উপরে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে এখনো বাড়ি গেছে কিনা ছেলেটা। বাড়ি না গেলে কিছুক্ষণ পর ফ্ল্যাটে যখন লোকজন যাতায়াত করা শুরু করবে তখন একটা বিচ্ছেদী কেলেঙ্কারি হয়ে যাবে। বেশ খানিকক্ষণ পরও যখন সেখান থেকে নড়ল না রাজা, তখন বাধ্য হয়েই দরজা খুলে তমাল বলল, ভেতরে এসো। ভেতরে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, আপনি আমায় টাকাটা দিন, আমি এখান থেকে কেটে উঠব। ঠিক আছে, এসো, টাকা দিচ্ছি। টাকা দেওয়ার নাম করে ঘরে গেল তমাল। হাতের মধ্যে টাকার বান্ডেলটা নিয়ে ওর সামনে ছুঁড়ে ফেলে বলল, এ নাও, নিয়ে এখান থেকে ফোটো। হ্যাঁ, একটু গুনে নি। ছোট লোক কোথাকার। সে ছোট লোক বলুন আর যাই বলুন, আপনার বউর সঙ্গে শুয়ে কিন্তু দারুণ লেগেছে। সত্যি, আপনার বউ পাকা আপেলের মতো, দারুণ সুন্দর, নরম মেয়ে, উত্তেজনায় বারবার সাড়া দিচ্ছিল। হ্যাঁ সত্যি, ওর অন্তরকে আমি স্পর্শ করতে পেরেছিলাম বলেই বোধহয়। কোনো মেয়ে যখন তার নিজের ইচ্ছায় একজনের কাছে নিজেকে অর্পণ করে, তার সঙ্গে যেরকম একটা মানে কি বলবো, সেই রকম ভাবই হয়েছিল। সত্যি ও আমাকে বোধহয় ভালোবেসে ফেলেছিল। সতীত্ব শেষের ধ্বনিটা আমার দারুণ লেগেছে। রক্তারক্তি কাণ্ড, এসব কথা আমি শুনতে চাই না। আপনাকে শুনতে হবে, আপনাকে শুনতে হবে। অন্ধকার ঘর, মাদকতার মতো গন্ধ, ওফ, দুধ ফেনার সময় আপনার সেই শয্যা, ওই তো বিছনা চাদরটা এখনো পাতা আছে। তুমি এসব কথা বলো না, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না কেন? আগে শুনুন না, সবটা শুনুন। হ্যাঁ, আমি তো সম্পূর্ণ ওকে দেখে আমার অঙ্গ সঙ্গে সঙ্গেই, তারপর যখন সতীচ্ছেদ হলো, ওফ, এত আনন্দ আমার হলো। তমাল দেখে রাজার প্রত্যেকটা কথার সাথে সাথে তমালের শরীরে একটা অদ্ভুত পরিবর্তন আসছে। যত উত্তেজনার কথা রাজা বলছে তত যেন তমালের শরীরটা সাড়া দিচ্ছে। তার মানে তমাল কি স্ত্রী মিলনে খুশি নয়, কোনো পুরুষ সঙ্গ না? এমন তো সে কখনো ছিল না। নাকি বিষয়টা অন্য কিছু? এরপর যখন রাজা বলে, শেষ পর্যন্ত কি করলাম জানেন লাস্টাবধি? যখন দেখছি কিছুতেই দমাতে পারছি না, পা দুটো বিছনার সঙ্গে বেঁধে দিয়েছিলাম আর হাত দুটো, তারপরে অবাধে, ব্যাস, চুপ করো, আমি আর শুনতে পারছি না, প্লিজ। আমি বুঝতে পারছি ওর কুমারীর তো সবটুকুই আমি শোষণ করেছি। এখন আপনার দ্বিধা লাগছে, আপনি দুঃখ পাচ্ছেন, কিন্তু আপনাকে সম্পূর্ণ কথাটা না বললে তো আমারও হবে না। কথা শোনার পর তমাল দেখতে পায় তার দৃঢ় পুংদণ্ডটি প্রথিত হতে চেয়েছে। কার জনিতে সে? তার স্ত্রীর নাকি রাজার? রাজা পেছন ঘুরে কথা বলছে আর তমাল ঠিক ওর দিকে এগিয়ে যাচ্ছে। যতটা নৃশংস দৃশ্য বর্ণনা করতে চাইছে রাজা, যা হয়নি সেটাও বলার চেষ্টা করছে, ততটাই বুকের ভেতরে ডমরু বেজে উঠেছে তমালের। একটা সময় রাজাকে পেছন থেকে ধরে ওর মুখটা শক্ত করে বেঁধে দিয়ে ওর হাত দুটোকে ঠিক তদ্রূপ আটকে ওকে বিছানায় ফেলে দেয় তমাল। শারীরিক শক্তিতে তমালের থেকে রাজা অনেকটাই কমা। তমাল রীতিমতো জিম করা শরীর পেয়েছে। প্রত্যেক দিন
পুষ্টিকর খাদ্য খেয়ে একটা সুঠাম শরীর বানিয়েছে তমাল। কিন্তু সুঠাম দেহের অধিকারী পুরুষ মানেই দেশে বিছানায় সুখী তা নয়। কিন্তু আজ তমাল বুঝতে পারছে কোনো ভালোবাসাপূর্ণ কথা নয়, বরং টর্চারের কথা তমালের শরীরে জাগ্রত করে সেই যৌন পিশাচকে। রাজাকে সম্পূর্ণ উলঙ্গ বিছানায় শুইয়ে দেয়। রাজা কিছু বুঝে ওঠার আগেই তমাল ভেঙে চুরমার করে দেয় ওর পৌরসত্তার সব রকম অহংকার। জনিদেশ না হোক, আরেকটি দেশ তো আছে। প্রচণ্ড দ্রুত আন্দোলিত হচ্ছে এখন তমালের শরীরটা। বিছানার ঠিক কাছে টাঙানো রয়েছে ওর স্ত্রী কাকলির ছবি। যেই অহংকার এতদিন ওর ভেতরে দমিয়েছিল, চরম সীমায় পৌঁছেছে আজ। তমাল বুঝতে পারছে কোমল ভালোবাসা নয়, অগ্রাসী পৈশাচিক শব্দ তমালের শরীরে সেক্সের সৃষ্টি করে। কেন এরকম হলো তমাল? রাজার শরীরের ভেতরেই অনেক জোরে শক্ত পেষণ করতে করতেই রাজার মনে পড়ে, কি কুক্ষণে যে এই ঘরে এসেছিলাম। আর তমাল একদিকে ভাবে, আমি এরকম কেন? হ্যাঁ, আমার এত ভালো লাগছে কেন? সব সুখের অনুভূতিগুলো মিলে মিশে যাচ্ছে, শরীরের কোথায় যেন অর্কেস্ট্রা বেজে উঠেছে। গোপন ও গহন গভীর অরণ্যে অশ্বক্ষুরের বিচিত্র ধ্বনির মতো জীবনের সুধা পান করছি আমি। হ্যাঁ, জীবনের সুধা আমার পুংধণ্ড প্রেরিত রসের দ্বারাই সঞ্জীবিত হচ্ছে, উদ্দীপিত হচ্ছে আমার চেতনারা। আমি দ্রুত দ্রুত পৌঁছে যেতে চাই সেই পরম কাঙ্ক্ষিত স্থানে, চরমরতির মুহূর্তে। আহ আহ, এই বুঝি ভালোবাসাবাসীর অবুঝ খেলা, এই বুঝি বিধ্বস্ত সেই খেলা। তীর তীর করে কাঁপছে আমার শরীর। লজ্জা, ঘৃণা, ভয়ের অনুভূতি পেরিয়ে তীব্রতর কামনা তরঙ্গ ছড়িয়ে পড়ে সেই দেশে। এরপরে তমাল বুঝতে পারে রাজা অজ্ঞান হয়ে গেছে। কাকলি, আমায় তুমি ক্ষমা করো, আজ আমার জন্য তোমাকে না ফেরার দেশে চলে যেতে হয়েছে। বিশ্বাস করো, আমি চেয়েছি তোমাকে ভালোবাসা দিতে পূর্ণভাবে। সেই দিন যখন আমি ফ্ল্যাটে পৌঁছাই, ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখি তোমার সঙ্গে এই ছেলেটা রয়েছে শুয়ে। আমার মাথা ঠিক ছিল না, সত্যি ঠিক ছিল না। আজকে একটা ওষুধ কিনে এনেছিলাম, সম্মোহনী ওষুধ। এই ওষুধটা খেলে ঠিক যেইভাবে নাচানো যায় সেইভাবেই নাকি মানুষ চলে। তোমার সঙ্গে শারীরিক সুখ মিটিয়ে যখন রাজা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ওর সঙ্গে আমার ফ্ল্যাটে ওঠার মুখে দেখা হয়ে যায়। ওকে ওষুধটা দিয়ে বলি চটজলদি খেয়ে ফেলতে, এটা নাকি ওর শারীরিক শক্তি ফিরে আসবে। আর ওষুধ খাওয়ার অছিলাতেই ওর শরীরের ভেতরে চলে যায় সেই সম্মোহনী শক্তি। ছোটবেলা থেকেই হিপনোটাইজ করার একটা অভ্যাস আমার ছিল। স্কুলে পেন নিয়ে ট্রাই করতাম। আমার কাকা জাদুকর ছিলেন। তারপর চোখের সামনে সেই কাঠি ঘুরিয়ে ঘুরিয়ে টিং টং করা। তুমিও বোধহয় দেখেছো কাকলি। বিশ্বাস করতাম না, কিন্তু এই রাজার কাছে কেমন যেন অ্যাপ্লাই হয়ে গেল ব্যাপারটা। ওষুধটা কি আদৌ কোনো সম্মোহনী ছিল নাকি নিছক আমার মস্তিষ্ক প্রসূত বলতে পারবো না। ওকে যখন কানে কানে গিয়ে বললাম তোমাকে খুন করতে, ও রাজি হয়ে গেল। মরার কিছুক্ষণ আগেও তুমি দেখতে পেয়েছিলে, কিন্তু ওর ঠিক পেছনে আমি দাঁড়িয়ে। আমার শখের এই ক্রিকেট ব্যাট আমি কোথায় রাখি সেটা তুমি ছাড়া আর কেউ জানতো না। মরার আগের মুহূর্তে তোমার মাথায় এইটুকু খেললো না কাকলি, এই ব্যাটটা এই একটা তুচ্ছ ছেলের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব না আমি দেওয়া ছাড়া। তোমাকে পৃথিবীতে রাখতে পারিনি কাকলি, কারণ তুমি বেঁচে থাকলে আমার সব খেলা পণ্ড হয়ে যেত। আমার গোপন লাইব্রেরি সবার সামনে বেরিয়ে আসতো। আমার সম্মোহনী যন্ত্র এই বিশ্বব্রহ্মাণ্ডের কাছে প্রকাশ পেয়ে যেত। যে তোমাকেও চেয়েছিলাম, কিন্তু তুমি সবার বশীভূত নও, তুমি বশীকরণের বাইরে কাকলি। রাজা বিছানা থেকে ওঠে। প্রচন্ড যন্ত্রণায় তার পায়ুদার ফেটে যাচ্ছে আজ। আমার সাথে এমন কেন করলেন? কি আর করব বল, তোর ইচ্ছা মতো গাঁটটা দিলাম। আসলে তুই আমার বউটাকে মারলি আর আমি তোকে। আমি বাড়ি যাব। যাবি?
তোর কথা শুনে আমার শরীরের রক্তিম সূর্য জেগে উঠেছে। আগে তোর সঙ্গে একটু সুখসজ্জা করে নি, দাঁড়া, তারপর যাস। আমার টাকা পয়সা লাগবে না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। কেন রে? তোর না লাগতে পারে, কিন্তু তোর কামনার গোপন ত্রিভুজে ওখানে একটু আমায় আদর করতে দে। আমার শরীরে ত্রিভুজ কোথায়? নেই। আমি খুঁজে নেব। ওইখানে দংশনে বিদ্ধ হই, দাঁড়া। আমার খুব ভালো লেগেছে। তোকে ছাড়া আমি আর বাঁচছি না সোনা। তোর অ্যাকাউন্টের প্রোফাইলে কি যেন একটা লেখা আছে না, একটা হেডলাইন, আমার মনের মানুষ। তুই তো তাই। মনের মানুষ ফিরে পেলাম। অনেকটা ঘটকির ভঙ্গিমায় বসিয়ে রেখেছে রাজাকে সে। নিতম্ব দেশের তলায় প্রসারিত হচ্ছে তখন দীর্ঘ পুং ধ্বজাটি। আর প্রচণ্ড যন্ত্রণায় লাল টকটকে চক্ষু নিয়ে কাকলির চোখের সামনে, কাকলির ফোঁটোর সামনে ঘটে চলেছে এক নৃশংস পৈশাচিক যৌনতা দৃশ্য। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।